এখন আমার উদ্দেশ্য হলো কাজ করে টাকা রোজগার করা, আর কিচ্ছু না। আর একটা কাজ করে নিজের দক্ষতা প্রমাণ করতে পারলে একের পর এক আমি ভালো কাজ পেতেই থাকবো হোসনি। আপনার কি মনে হয় আমি পাবো না? পাবেন, অফকোর্স পাবেন। আপনার মধ্যে যে চেষ্টাটা আছে না, সেই চেষ্টাটা যদি থাকে, আর লক্ষ্মীদি আর আঙ্কেলের মতো মানুষের হাতটা যদি আপনার মাথায় থাকে, আপনি অবশ্যই পারবেন। আপনি আমার কেন, আপনি আরো অনেকের হিরো হবেন। আপনি খুব লাকি। কোন দিক দিয়ে? বাবা মা আর পরিবারের দিক দিয়ে। আর আমি কতটা আনলাকি দেখুন। মা তো সেই কবেই ছেড়ে চলে গেছে। আর বাবা, মানুষটা নো ডাউট খুব ভালো, আমাকে ভালোবাসে, সব ঠিক আছে, বাট একটা অদ্ভুত ডিস্টেন্স তৈরি হলো না বাবার সাথে। আমার মনে হয় সেই ডিস্টেন্স আর কোনোদিনও মিটবে না। হংসিনী, এভাবে কেন ভাবছেন আপনি? দেখুন, বাবা মারা সন্তানদের উপর রাগ করেন ঠিকই, কিন্তু সেটা কখনোই সারা জীবনের জন্য না। সেটা আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন, এটা বোধহয় আমার লাইফের সাথে অ্যাপ্লিকেবল নয়। এই যে দেখুন, আজকে যদি বাবার সাথে আমার সম্পর্কটা এরকম না হয়ে যেত, সবকিছু যদি নর্মাল থাকতো, আমি তো বাবাকে বলতে পারতাম যে ঠাম্মুর অপারেশনের টাকাটা তুমি আমাকে দাও, আমি সুযোগ মতো ঠিক ফিরিয়ে দেবো তোমাকে। কিন্তু না, আমি পারছি না। আমার কাছে তো এই দুটো ফ্যামিলি আমারই, বলুন, কিন্তু আমার একটা ফ্যামিলির প্রবলেমে আমি আরেকটা ফ্যামিলির কাছে সাহায্য চাইতে পারি না, পারছি না। লক্ষ্মীদির আঙ্কেল পাগলের মতো টাকার জোগাড় করার চেষ্টা করে যাচ্ছে। মেজকা যখন সুযোগ পাচ্ছে কথা শুনে যাচ্ছে ওদেরকে। আমার সব মিলিয়ে ভালো লাগছে না, আর হেল্পলেস লাগছে। কিচ্ছু, আমি কিছু একটা হেল্প করতে পারতাম, কিছু করতে পারছি না। প্লিজ আপনি একটু শান্ত হন, এত টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। বৌমনি, হ্যাঁ বৌমনি বলো। তুমি কিছু বলতে চাও না, আমাকে দাও। মামনি কেমন আছো? কি ভাবছো লক্ষ্মী? আমি তো বুঝতে পারছি, মায়ের কোলের ছেলে মাকে ছাড়া একদম কাতর হয়ে গেছে। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না লক্ষ্মী, কি মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমি যা যাচ্ছি। জীবনের এত বড় একটা সিদ্ধান্তের কথা তোমাকে কিছুতেই জানাতে পারছি না, একা একা সবটা হ্যান্ডেল করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না কিডনি অপারেশনের পর আমার কি অবস্থা হবে। আমি তোমাদের কাছে একটা বোঝা হয়ে যাব কিনা। আবার কি ভাবছো তুমি? আচ্ছা লক্ষ্মী, এই খুঁতো বরদের তোমার কি মনে হয়? খুঁতো বর আবার কি? আরে বাবা, যে সমস্ত বরেদের কিছু না কিছু একটা খুঁত থাকে। বরের আবার খুঁতো আবার কোত্থেকে হয়? তবে হ্যাঁ, সব থেকে বড় খুঁতো বর কিন্তু তুমি। হ্যাঁ, সারা জীবন মায়ের আঁচল ধরেই চলে গেলে, বউকে কোনো পাত্তা দিলে না। তোমার থেকে বড় খুঁতার কারণে তুমি সব থেকে বড় খুঁতো। হঠাৎ এই কথাটা কেন মনে হলো? ভাবছিলাম লক্ষ্মী দেবীর রূপে ছটায় তো চতুর্দিক একেবারে আলো হয়ে আছে, তার মাঝখানে আমার মতো বর, তার কিছু জায়গা আছে কিনা। বাবা দেখো, ফর্সা ছেলে আমার কোনো কালেই পছন্দ নয়। তোমার কি সুন্দর গায়ের রং, কিরম টান টান চেহারা, গালে আবার টোল পড়ে। বাবা, রাস্তা দিয়ে যেসব মেয়েরা যায় তাদের বোধহয় তোমাকে দেখলে প্রাণটা ধুকপুক করে ওঠে। আর আরেকজন স্পেশাল লোকের কথা তো আমি বাদই দিলাম, তোমার ওই স্পেশাল বিনুনি। আচ্ছা লক্ষ্মী, আমাদের কতদিন বিয়ে হলো বলো তো? 30টা বছর পার হয়ে গেল গো। বাবা, দেখতে দেখতে 30টা বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম। 30টা বছর পার হয়ে গেল।
দুটো ছেলে বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, মেয়েরাও বড় হয়ে যাচ্ছে, তাদেরও বিয়ে হয়ে যাবে। আমরা বোধহয় বাতিলের খাতায় পড়ে গেলাম জানো। হ্যাঁ, আমিও বোধহয় এবার বাতিলের খাতাতেই চলে যাব লক্ষ্মী। আবার হতাশার কথা। কি নিয়ে তুমি এত ভয় পাচ্ছ বলো তো আমাকে? না কিছু না, আসলে এই মার শরীরটা নিয়ে চিন্তায় আছি তো, সেই কারণেই বোধহয় এরকম বলে ফেলছি। আচ্ছা লক্ষ্মী, মা ভালো হয়ে যাবে বলো? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়ে যাবে, বাড়ি চলে আসবে, সারাদিন আমাদের পেছনে টিকটিক করবে। মায়ের গ্যাসের গন্ধে আমরা আবার কেউ টিকতে পারবো না। আর আমার বর সারাক্ষণ মা 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 করে মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে দেখো। আচ্ছা লক্ষ্মী, এই যে আমি দুদিন থাকবো না, আমার জন্য তোমার মন খারাপ হবে? বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছে? না পূব দিকেই তো উঠেছে। বাবারে বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার বর আমাকে জিজ্ঞাসা করছে সে থাকবে না বলে আমার মন খারাপ হবে কিনা, ভাবো। হ্যাঁ কেন লক্ষ্মী, আমার উপর তোমার বিশ্বাস নেই? তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। নিজের থেকে বেশি বিশ্বাস করি তোমাকে, আর এটাও বিশ্বাস করি তুমি কখনো আমাকে কিছু লুকোবে না। আমার এই বিশ্বাসটা রাখবে তো? তুমি খালি কাঁদছো কেন? কি হয়েছে? মানে সব ঠিক হয়ে যাবে বললো? সব ঠিক হয়ে যাবে, মা ভালো হয়ে যাবেন, মা বাড়িতে চলে আসবে, তোমার কাজ ভালো হবে, আমরা মাকে নিয়ে বরিশালে যাব, সব একদম ঠিক হবে। তুমি দেখে নিও, মা লক্ষ্মীর কৃপায় দেখবে সমস্ত কিছু ভালো হবে, তুমি বিশ্বাস রাখো। বাপি, তা হঠাৎ আমাকে ফোন করলে? আমি জানি, আমি যদি নিজের নাম্বার থেকে ফোন করতাম তুই হয়তো তুলতি না, তাই সোনিয়ার ফোন থেকে ফোনটা করছি। কোনো বিশেষ কারণে আমাকে মনে করেছো? আমি জানি তুই আমার উপরে অভিমান করে আছিস, আর এটাও জানি যে তুই অনেকদিন ধরে হাসপাতালে পড়ে আছিস। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাপি, তোমরা ভালো আছো? হ্যাঁ রে, আমরা ভালোই আছি। দীপ্ত এসে বাড়িতে বললো তোর ঠাম্মির শরীর ভালো নেই। দেখ, আমি স্বীকার করছি হয়তো আমি কোনোদিনই তোর লক্ষ্মীদিকে বা তার স্বামীকে নিজের আত্মীয় বলে পরিচয় দিইনি, বা হয়তো অ্যাকসেপ্ট করিনি তাদের আমি, কারণ তাদের সাথে আমাদের স্ট্যাটাস মেলে না। আমি আমার অ্যাচিভমেন্ট বা আমার স্ট্যাটাস যেটা আমি অ্যাচিভ করেছি সেটা কোনোভাবেই আমার জন্য লজ্জার কারণ হতে পারে না, কিন্তু কোনোভাবেই আমি তখন তাদের অ্যাকসেপ্ট করতে পারিনি। সেটা হয়তো আমারই ভুল। তুই বড় হয়েছিস, তোর মতো করে তুই সিদ্ধান্ত নিয়েছিস, সেটা হয়তো আমি মেন্টালি মেনে নিতে পারিনি, কিন্তু তা সব ছাড়াও হিউম্যানিটি বলে একটা জিনিস আছে তো। এট দি এন্ড অফ দ্য ডে তুই আমার মেয়ে, সেটা তো আমি ভুলে যেতে পারি না। আচ্ছা, দীপ্ত এসে বলেছে যে তোর ঠাম্মির চিকিৎসায় 10-12 লাখ টাকা লাগবে। তুই যদি কিছু মনে না করিস, আমি সেই টাকাটুকু দিতে চাই। ভাবি, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে চিনি, আমি ওই টাকাটা দিতে চাই, তুই চিন্তা করিস না। বাপি, আমি বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যি টাকাটা দেবে? আরে আমাকে দীপ্ত জানিয়েছে তুই সেই মানুষটাকে নিজে ঠাম্মি বলে পরিচয় দিয়েছিস, তুই তাকে ভালোবাসিস। এইটুকু তো আমি আমার মেয়ের জন্য করতে পারি। আফটার অল আমি তো একজন মানুষ, সব সম্পর্কটা আমি অস্বীকার করতে পারি না। তাই তো বাড়ির লোকদের বল চিকিৎসার টাকা আমি দেব। না বাপি, আমি নয়, তুমি প্লিজ নিজে এসে লক্ষ্মীদিদের বলো।
তুমি বলে লক্ষ্মী দিয়া সংকোচ করতে পারবে না। প্লিজ বাপি। সেটাই তো আমি চাইছিলাম চিনি, তুই নিজেই আমার রাস্তাটা পরিষ্কার করে দিলি। চিনি, আমার যেতে আপত্তি নেই, কিন্তু কেন তুই কথা বলে নে না, আমাকে কেন এর মধ্যে টানছিস? প্লিজ বাপি, তুমি এসে ঠাম্মুকে একটু দেখেও যাবে। বাপি, লক্ষ্মী দিলে না পাগলের মতো টাকা জোগাড় করার চেষ্টা করছে জানো, আমাকে একবারও বলেনি। আমি কিচ্ছু করতে পারছি না বাপি। শোনো না, তুমি একবার এসে যদি লক্ষ্মীদিকে বলো, লক্ষ্মীদি টাকাটা নিতে পারবে, নইলে লক্ষ্মীদি কিছুতেই টাকাটা নেবে না। প্লিজ প্লিজ বাপি। তাও তো আমাকে যেতেই হয়। ঠিক আছে, আমি তো বৌমনি আর দীপ্তকে নিয়ে আসছি। মেজ বৌদি, মায়ের এই ফাঁকা চেয়ারটা দেখতে না একদম ভালো লাগছে না গো। তুমি এত চিন্তা করো না গো, দেখো অপারেশনের ডেট তো ঠিক হয়ে গেছে, মা খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। কি করে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না, এখনো তো একটা টাকাও জোগাড় হয়নি। আমি চাটা নিয়ে আসি। কি কেস রে? মজার কেস, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা থাকো। হ্যাঁ আসছি, খুব তাড়াতাড়ি আসছি। কোথায় যেতে হবে বলুন না? হ্যাঁ, যাদবপুর স্টেশন। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, আসো। এ না চা। মেজো বৌমা। হ্যাঁ দাদা। লক্ষ্মী কোথায় গো? ওই তো দিদি একটু মায়ের নামে পুজো দিতে গেছে, এই সামনের মন্দিরটাতেই আছে। ও বাবা, লক্ষ্মী আবার বেরোলো এখন? হ্যাঁ দাদা, আর বলে গেছে যে ফিরে এসে আপনার ওই টিফিনের রুটি তরকারিটা বানিয়ে দেবেন। আপনিও তো কোথাও একটু বেরোবেন না? আমি একটু চা দিই? দাও, চট করে একটু চা দাও। বাবা, তুমি কোথাও বেরোচ্ছ? আরে মা, আমাকে একটু বেরোতে হবে বুঝলি। বড়দা, কোথাও যাচ্ছিস তুই? হ্যাঁ, ওই একটা কাজে একটু বেরোতে হবে বুঝলি, ফিরতে দিন দুয়েক লাগবে। দাদা চা। বাবা, তুমি কোথায় যাচ্ছ? মা জানে তুমি দুদিনের জন্য বাইরে যাচ্ছ? হ্যাঁ রে বাবা, মা সব জানে। সামনেই মায়ের অপারেশন, আর এর মধ্যে তুই দুদিনের জন্য বাইরে যাচ্ছিস কাজে? টাকা দিতে পারবি না বলে পালাচ্ছিস নাকি? কেন এইসব কথাগুলো বলছো মেচকা? আচ্ছা, বাবা কি কখনো দায়িত্ব ছেড়ে পালিয়েছে? এরকম অবস্থার মধ্যে আগে পড়েনি, তাই এবার আরো কত কি বলবে, তাই না দাদা? তোর মতো বেহায়া মানুষ না কম হয়, জানিস সেটা? সকাল সকাল আমার হাতে একটা চর খেতে ভালো লাগবে তো? ওসব দাবরানি আমাকে দিয়ে কোনো লাভ হবে না। আমি তোকে ভয় পাই না, আর তোর কোনোদিনই সাহস হবে না আমার গায়ে হাত তোলার। এই কি করছিস তোরা? একটু থাম না, ভালো লাগছে না এসব। না না দাদা, আমি একটা জিনিস বুঝতেই পারছি না, একটা মানুষ এতটা নির্লজ্জ হতে পারে? তোকে বলছে তুই পালিয়ে যাচ্ছিস, যে সারা জীবন ও সংসারের দায়িত্ব নিল না। স্বার্থপর কোথাকার। কাকে কি বলছিস রে? কাকে কি বলছিস? তোকে আমি বারণ করেছি, তোকে আমি বারণ করেছি। তুই বারণ করার কে? তুই হয়তো ভুলে গেছিস তোর শিক্ষা দীক্ষার অভাব, কিন্তু আমি ভুলিনি। এই মানুষটা আমাদের দুজনকে নিজের সন্তানের মতো মানুষ করেছে, আর তুই তাকে বলছিস পালিয়ে যাচ্ছে। আরে কি করছো নাকি? এত চিৎকার চেঁচামেচি করার মতো কি হয়েছে? তুমি একটু শান্ত হও না। তোমার ভালো না লাগলে তুমি ঘরে যাও, এমনি সবটা ঘেটে আছে, আর ঘাঁটিও না। এতদিন ধরে মা হসপিটালে ভর্তি আছে, আর তুই ক টাকা দিয়েছিস? না, মায়ের ওষুধ কেনার জন্য 2000 না 3000 টাকা দিয়েছি। আরে বাবা, বর্দার বৌদি তো সবটা করছে। কে কখন পালায় সেটা সবাই জানে, বাইরের লোকেরও তো চোখে পড়ছে। তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস তুই? আর বাইরের লোক বলতে কার কথা বলছিস বল? আর বড়রা সবাই রয়েছে, তার মধ্যে কথা বলছিস কেন? এবারের বাচ্চাগুলো মায়ের প্রশ্রয়ে এত বেশি পেকেছে না, বড্ড বেশি ফটাফট করে কথা বলতে শুরু করে দিয়েছে। ছেড়ে দাও না মেচকা। বৌদি, তোমার আর আমার এজ গ্যাপটা না খুব একটা বেশি না। তুমি যদি আমাকে চুপ করতে বলো তাহলে তুমি নিজেও চুপ করে। তাই রিয়া, তুই তোর বৌদির সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। তাই দাদা ভাই, তুই যেটা পারিসনি সেটা কি আমিও পারবো না? আমি প্রতিবাদটা করতে পারি। আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি কথা বলবোই। রিয়া, আরে বাবা, তোদের থামতে বলছি তো, বারবার বলছি তো, ভাল লাগছে না এখন এসব। এটা চুপ কর। কি
হ্যাঁ বলুন। হ্যাঁ, ও আপনারা এসে গেছেন? ও হো হো হো, না না আমি আসছি আসছি। না না আমার বেশিক্ষণ লাগবে না, আমি এক্ষুনি আসছি। যাচ্ছি। এই মেজবাবু, আমাকে না এক্ষুনি বেরোতে হবে, আর দেরি করলে চলবে না, বুঝলে? আমি বেরোচ্ছি। তো দাদা আপনার খাবারটা? ও আমি কোথাও একটা কিছু খেয়ে নেবো, বুঝলে? দিদির খুব মন খারাপ হয়ে যাবে দাদা, নিজের হাতে বানিয়ে দেবে বলেছিল না? কি করবো বলো, আমাকে তো কাজে বেরোতে হবে না? আর দেখছি আমি ওই যাওয়ার পথে যদি একটু মন্দিরে যেতে পারি তাহলে লোকের সঙ্গে দেখা হয়ে যাবে। এই আমি আসছি, সবাই সাবধানে থাকিস। আসছি। কিরে দাদা, কিছু বলবি? আমি আমি যাচ্ছি, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করিস না। আর যদি কোনো কারণে সময় মতো না ফিরতে পারি, মার খেয়াল রাখিস তো, আর মার যত্ন নিবি। আমি আর এই যে বাচ্চারা সবাই কিন্তু বড়দের কথা শুনে চলবি, আর যাই হোক না কেন পড়াশুনোয় কেউ ফাঁকি দেবে না। আর তোমাদের মণিমার খেয়াল রাখবে, যত্ন নেবে সবাই। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে। ছাড়, আমাকে বেরোতে হবে তো। ওট ওট ওট, ছাড়। আর শোনো, আমাকে নিয়ে কেউ ভেবো না, আমাকে নিয়ে ভাবার কিছু নেই। আমি ঠিকই থাকবো। আমি আসছি। আমি এখানে থাকবো না, তোর বাবার লাগে আমি এখনই যাবো না, আমি তোদের সাথে থাকবো। আপনার মার জন্য টাকাটা তাড়াতাড়ি দরকার, তাই তো? এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনার পুরো টাকা কবে, কোথায়, কার হাতে দিতে হবে সেটা বলে দেবেন, আমার লোক গিয়ে সেখানে পৌঁছে দেবে। একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দেবে? বলো। আমার কাছে কিছু কি লুকোচ্ছ? সত্যি কথা বলো। একবার লক্ষ্মীর সঙ্গে দেখা করে যাই। এত বড় একটা কাজে যাচ্ছি, জানি না আর কোনোদিন লক্ষ্মীকে দেখতে পাবো কিনা। অন্তত শেষ দেখাটুকু করে যাই, ওকে ভুলেও যাওয়া হবে যে বেরোচ্ছি।
আমার শাশুড়ি মাকে সুস্থ করে দাও। সেই কোন ছোটবেলায় বিয়ে হয়ে এসেছি, তবে থেকে ওনাকেই মা মেনেছি, ওনাকেই ভালোবেসেছি। আজ এইভাবে উনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে ঠাকুর, ওনাকে তুমি পূর্ণ সুস্থ করে দাও, মাকে যেন আমি বাড়ি নিয়ে আসতে পারি। আর এই আঙ্কেলও দেখো, টাকা জোগাড় করার জন্য কোথায় দূরে কাজে যাচ্ছে। বিয়ে হয়ে আসা ইস্তা কোনোদিনও মানুষটা আমাকে ছেড়ে কোথাও যায়নি। আজকে এমনই প্রয়োজন পড়লো, তুমি ওকে রক্ষা করো ঠাকুর। ও যেখানেই যাক যেন ভালো থাকে, সুস্থ থাকে। টাকা জোগাড় করতে গিয়েও যেন কোনো অসুবিধে না পড়ে। এরা তোমাকে অনেক দিয়েছে, এদের কপালে যা বিপদ আছে সব তুমি আমার কপালে দাও। তুমি মার ছেলেকে সুস্থ রেখো ঠাকুর, মার ছেলেকে তুমি সুস্থ রেখো। না না থাক, লক্ষ্মী যখন ঠাকুরের পায়ে নিজের আশ্রয় খুঁজে নিতে চাইছে তখন তাই থাক। আমাকে দেখলেই ও উতলা হয়ে পড়বে, হাজার একটা প্রশ্ন করবে, আবার ওর মনে সন্দেহ জাগবে। তার চেয়ে আমি চলেই যাই। হয়তো ওর সঙ্গে কথা বলার পর আমিও দুর্বল হয়ে পড়ব, দেখা গেল যেতেই পারলাম না। কিন্তু না, মায়ের জন্য এই কাজটা আমাকে করতেই হবে। যা বিপদ আসবে আসুক, আমি এই টাকাগুলো জোগাড় করেই ছাড়ব। জানি না, মনে হলো উনি দাঁড়িয়ে আমাকে দেখছে। এরম তো হওয়ার কথা নয়। একটু আগেই তো বাড়িতে দেখে এলাম উনি ঘরে আছেন। হে বাবা বিশ্বনাথ, সকলকে তুমি রক্ষা করো বাবা। আমার মনটা কিরকম যেন করছে। তুমি সকলকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো ঠাকুর।